গণহত্যাকারী ইউনূসের আওয়ামী লীগ নিধনের নীল নকশা। প্রথমেই আমি খোকন ভাইয়ের কাছে যেতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার নীল যে নকশা ইউনূস করেছে এটা কিন্তু নতুন করে করেছে তা না, এটি তার মেটিকুলাস ডিজাইনের অংশ, যে অংশের মাধ্যমে জুলাই আগস্ট বাংলাদেশে যে জঙ্গিপনা হয়েছে সেই জঙ্গিপনার ধারাবাহিকতাই এই হত্যাকাণ্ড। বাংলাদেশ থেকে তাদের একটাই ভয় যে বাংলাদেশের মাটিতে যদি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে যাওয়ার সুযোগ হয় তাহলে তারা অন্তত এই জালিমবাজ সরকার, তাদের যারা দোসর সাঙ্গপাঙ্গ, তাদের কাউকেই আস্ত রাখবে, তাদের কাউকেই ঠিক থাকতে দেবে না এবং তাদের ক্ষমতার জন্য, তাদের এই অনিয়ম অবিচারের জন্য তারা এটি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে। এ কারণেই তারা ধারাবাহিকভাবে এই হত্যাকাণ্ড করছে। আমি যেটা বলছিলাম যে এই নীল নকশা শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ বা বাইরের মানুষকে পুলিশ দিয়ে মপ করে হত্যা করা তা না, এটা প্রশাসনিক প্রক্রিয়ায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ায় কারা অভ্যন্তরে হত্যা করা হচ্ছে, বাড়ি বাড়িতে যে হত্যা করা হচ্ছে, নদীতে লাশ পাওয়া যাচ্ছে, পুকুরে লাশ পাওয়া যাচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, নানা কায়দায় তারা এই নির্মমতা চালাচ্ছে, এই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে। একটা মানুষের যে মৌলিক অধিকার, একজন নাগরিকের যে মৌলিক অধিকার, তা বাংলাদেশে নেই। এর মধ্য দিয়ে এই ইউনূস সরকার বাংলাদেশের সংবিধান, আইন কিছুই মানছে না। আপনি এই 2-3 দিন আগে নরসিংদীর কারাগারে একজন মানে মারা গেছেন, তাকে মানে মেরে ফেলা হয়েছে এবং কারাগারের মধ্যে কি কায়দায় মারা হচ্ছে যে একটা মানুষ অসুস্থ, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, একটা পর্যায়ে সে মারা যাচ্ছে এবং তাকে নাটক সাজিয়ে হসপিটালে নেওয়া হচ্ছে এবং হসপিটাল থেকে তার মৃত্যুটা ডিক্লেয়ার করা হচ্ছে। তো এরকম প্রতিনিয়ত সিরিজ হত্যাকাণ্ড চলছে আদালতে। এবং আমার পরিবারের একজন সদস্য, যদিও উনি মুক্তি হয়েছেন, অনেক কাঠ খড় পুড়িয়ে ওনাকে মুক্তি করা গেছে, কিন্তু উনি আর 1 মাস থাকলেই মৃত্যুবরণ করতেন। তো ওনার পা হাত ফুলে গিয়েছিল, কিডনির রোগী, আমরা পারিনি ওনাকে হসপিটালে থাকতে ট্রিটমেন্ট করা, কারণ সেই সুযোগটুকু জাজরা দেয়নি। ব্যক্তিগতভাবে মানে অনেক জায়গায় যোগাযোগ করেছি বিচার প্রশাসনের, তারা বলেছে যে আমাদের কোনো নেই, কি বলে যে সুযোগ নেই, আমরা চাইলেই কাউকে মুক্তি দিতে পারছি না, চাইলেই কাউকে বিশেষ কোনো ব্যবস্থা করতে পারছি। তো সুতরাং আজকে আপনি যেটা লিখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার নীল যে নকশা ইউনূস করেছে এটা কিন্তু নতুন করে করেছে তা না, এটি তার মেটিকুলাস ডিজাইনের অংশ, যে অংশের মাধ্যমে জুলাই আগস্ট বাংলাদেশে যে জঙ্গিপনা হয়েছে সেই জঙ্গিপনার ধারাবাহিকতাই এই হত্যাকাণ্ড। বাংলাদেশ থেকে তাদের একটাই ভয়। এবার একটুখানি আমি যারা একটু সচেতন, প্রোগ্রেসিভ, বড় কথা বলেন, সমাজে আমরা বিভিন্ন সময় কথা বলতে দেখেছি, আমি নাম মেনশন করে বলতে চাই। একজন গানের শিল্পী শায়ান, তিনি খুব গর্বিতভাবে একটা ইন্টারভিউতে বলছিলেন যে আমি জুলাই যোদ্ধা, আমি ডিবি অফিসে ছিলাম, কাজে এখন 5,000 6,000 মানে অনেক দুর্নীতি বা কোনো অন্যায় করলে সেটা কোনো সমস্যা নয়, সেটাতে 7 খুন মাফ। তো আমি এই শায়ানকে উদাহরণ হিসেবে এই জন্যই বলছি, আমরা জানি কিশোর গ্যাং কি করতে পারে, আমরা জানি জঙ্গি সন্ত্রাসী কি হতে পারে, তাদের সম্পর্কে কিন্তু আমাদের এক ধরনের আমরা জানি, পত্রপত্রিকায় লেখালেখি, কিন্তু একজন সংস্কৃতি কর্মী কেমন হতে পারেন সেটা কিন্তু আমরা কখনো এভাবে ভাবি না। কাজে আমাদের সামনে যখন শায়ানকে আমরা এভাবে কথা বলতে দেখি বা অন্যদেরকে যখন দেখি যে এই ধরনের আচরণ, এই ধরনের কথা, এই ধরনের ইনডিগনিটিকে, এই বিষয়গুলোকে অনেক মানে জুলাই যোদ্ধাদেরকে বীর যোদ্ধা হিসেবে গ্রহণযোগ্যতাটাকে ভীষণ বড় করে দেখছে শিল্পীরা, সংস্কৃতি কর্মীরা, তখন আমি একটু আতঙ্কিত হই, তখন আমার কাছে ভয় হয়। আমার জঙ্গিদেরকেও এতটা ভয় হয় না। শাহিদুল হাসান খোকন। দেখুন আপায়, এরা তো আসলে জুলাই আগস্ট এই যে সন্ত্রাসবাদ, যে জঙ্গি হামলার ঘটনা বাংলাদেশে ঘটেছে এবং যার মধ্য দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি অবৈধ বিদেশি প্রভুদের একটি দল, মানে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছে, এই ঘটনাগুলোর সঙ্গে
এই যে যাদের কথা আপনি বললেন, এই শ্রেণী কিন্তু সম্পৃক্ত ছিল, এবং তারা সেটা আপনি আজকে মানে আপনার আমার বলার বিষয় না, আমাদের বলার বিষয় না, এটা তারাই প্রমাণ করেছে। যেমন এই যে এই সরকারের একজন সার্কাস উপদেষ্টা আছে, মোস্তফা সরোয়ার ফারুকী, সে নিজেই বলেছে যে 2011 সাল থেকে সে মার্কিন এম্বাসিতে এসব নিয়ে, এখন তো আর বলতে দ্বিধা নেই, এই এম্বাসির নাম উল্লেখ করেই বলেছে যে তার একদিনের জন্য সে উপদেষ্টা হয়ে গেছেন, বা সে কাউকে কনফারেন্স করে উপদেশ না, যেটা তার মানে কি বলে যে তার কাজের প্রাপ্তি বা ফল, যে সে বলেছে 2011 সালে কাকে কাকে নিয়ে কিভাবে মার্কিন এম্বাসিতে এই সরকার উৎখাতের বা রাষ্ট্র দখলের, অবৈধভাবে দখলের পরিকল্পনা তারা করেছে, সেটা কিন্তু ফারুকী নিজের মুখেই বলেছে। এবং ইউনূসের মেটিকুলাস ডিজাইনের যে বক্তব্য, এই যে ছাত্রদের রেল পোড়ানো, বিটিভি ভবনে আগুন দেওয়া বা অন্যান্য স্থাপনা জ্বালিয়ে দেওয়া, এগুলো তাদের স্বীকারোক্তি, কিভাবে পুলিশ মারা হয়েছে, কিভাবে থানা লুট করা করেছে, সবাই কিন্তু যার যার জায়গা থেকে স্বীকারোক্তি নিয়েছে। তার মানে একটা সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে জুলাই আগস্ট সন্ত্রাস চালিয়েছে। এটা তো আপনাকে আর প্রমাণ দেওয়ার জন্য আদালতে লাগবে না, সাক্ষীর দরকার নেই, এটা তারাই স্বীকার করেছে। এবার আপনি যাদের কথা বলেছেন তারা হয়তো অস্ত্র হাতে তুলে নেয়নি, আগুন দেয়নি, কিন্তু এই মেটিকুলাস ডিজাইনটাকে বাস্তবায়ন করতে জনতাকে তারা সংগঠিত করেছে। কিভাবে? ভুল ভাল তথ্য, ভুল ভাল জিরে, যেমন এই যে আপনি একজনের নাম বলেন, আমি আরেকজনের নাম বলি, আজমেরি হক বাঁধন, সে যেভাবে কান্নাকাটি করে বৃষ্টিতে ভিজে গাটা দেখিয়ে যেভাবে বাংলাদেশের মানুষকে প্রলুব্ধ করেছিল, উপভোগ করেছিল, আপনি কি ভুলে গেছেন? তার কান্না এখন কোথায়? ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে ম্যাডামের বুক কাঁপে না, আসমান কাঁপে না, জমিন কাঁপে না, এখন কোথায়? এখন কাঁপছে না? যে একজন 9 বছরের বাচ্চা তার মা দুধ কিনে দিতে পারে না বলে সুইসাইড করলো তাকে নিয়ে, এখন তো তাদের কোনো বিবৃতি নেই। তো এই যে যাদের কথা বলছেন সায়ান, তার তো এখন প্রতিবাদী গান নেই, সে এত প্রতিবাদী গান লিখে, সে যে সারাক্ষণ এই জঙ্গি ইউনূসের দালালি করে, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে বলা হচ্ছে বেশ্যা। জামাতের নেতারা প্রকাশ্য জনসভায় বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে মাদকের ছিল, মানে কি বার ছিল, আর বেশ্যাবৃত্তি হতো, আর সেখানে সবাই চুপচাপ আছে, কেউ তো একটা প্রতিবাদ করছে। একটু যুক্ত করে দেই আপনার, সেটা হচ্ছে ধানমন্ডি 32 যখন তারেক রহমান আসলেন, বড় সমাবেশ করলেন, ওরকম কদিন আগে পরে ধানমন্ডি 32 ভাঙতে ভাঙতে এক যুবক বলছিল এটাকে পতিতালয় বানাবে। জামাতের আমিরদের মধ্যে বলছিল যে গনিমতের মাল আওয়ামী লীগের পরিবারের মেয়ে, পরিবারের সদস্য, মহিলারাই বলেছিল, নারীরা। তারপরে হচ্ছে যে কালকের ব্যাপারটি দেখুন, আমি কালকে একজনকে মজা করে বলছিলাম যে শেখ হাসিনা বললেন তুমি মানে রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব, তো ঢাকা ইউনিভার্সিটির এই প্রগতিশীল এই কথিত বামপন্থীরা বা এই জঙ্গিরা সবাই মিলে যে বলা হলো আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তো আজ তোরা মিছিল করছিস না কেন যে তুমি কে আমি কে, বেশ্যা বেশ্যা, এটা মিছিল করছিস না কেন? এটা তো করতে পারতি। তাহলে আওয়ামী লীগ শেখ হাসিনা বললে তোদের অনেক লাগে, কিন্তু তারা তো বাস্তবটাই বলে। তোরা তো আজকে স্বীকার করেছিস, আজকে 2024 সালের 5 আগস্টের পর তোরা নিজেদেরকেই প্রমাণ করেছিস যে তোরা রাজাকার, তোরা পাকিস্তানি, তোরা আজকে পাকিস্তানের সাথে সুসম্পর্ক, পাকিস্তানের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ, পাকিস্তানের সাথে ক্রিকেট শেয়ার, পাকিস্তানের সঙ্গে আর কি বলবো, যে বাজেভাবে বলতে হয়, আপনার অনুষ্ঠান অনেকে দেখছেন, যে বেড শেয়ার পর্যন্ত তোরা করে পাকিস্তান অ্যাম্বাসিডরকে তাড়িয়েছিস বাংলাদেশ থেকে। সুতরাং এখন তোদেরকে তো আমাদের রাজাকার প্রমাণ করা লাগেনি, তোরা নিজেরাই বলছিস, তোরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছিস তোরা রাজাকার। কিন্তু এখন যেটা আপনি বলছেন যে এই যে সাংস্কৃতিক অঙ্গনে যারা এই জুলাই আগস্ট এই সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল, তাদের চরিত্র উন্মোচন হয়ে গেছে, কে কয় টাকা পেয়েছে, কেউ কেউ বেরিয়ে যে এখন প্রতিবাদী হয়ে উঠছে। সায়ানরা হয়তো লজ্জায় ঘৃণায় পাচ্ছে না, যে কথাটি মূল কথা, যে দেখেন আমরা কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে প্রচুর, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি প্রচুর সমালোচনা করেছি, আমি প্রচুর সমালোচনা করছি, আমি হেফাজত নিয়ে সমালোচনা করেছি যে এই হেফাজত একদিন এই আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াবে। আমি যখনই মৌলবাদী শক্তির উত্থান দেখেছি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বলে যে রাজু ভাস্কর্য নিয়ে তারা কথা বলেছে, যখনই সুপ্রিম কোর্টের ভাস্কর্য নিয়ে তারা কথা বলেছে, যখনই ধুলাই পাড়ের বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা করতে দেয়নি, তখনই আমি বলেছি যে এই বাংলাদেশ কিন্তু ধ্বংস হয়ে যাবে।
আপনি যদি আমার আমি আমি কিছুই ডিলিট করিনি, আমার ফেসবুকে সব আছে, আমি মাঝে মাঝে দেখছি সেগুলো, কষ্ট দূর করছি, যে আমরা তো বলেছিলাম শোনেনি আওয়ামী লীগ। কিন্তু বাস্তবতাটা তো তাই, যে আমরা কিন্তু তখন বলেছি, আমরা এমন না যে আমরা নতুন করে রাষ্ট্র ধ্বংসের বিরুদ্ধে কথা বলছি। রাষ্ট্র ধ্বংসের জন্য যতগুলো উপাদান আছে তার বিরুদ্ধে আমরা কিন্তু সবসময় কথা বলেছি। শুধু আমি বলেছি না, আওয়ামী লীগের অনেক লোক বলেছে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, বা আওয়ামী লীগ ঘরানার লোকজন বলেছে। কিন্তু যে কোনো কারণে ভুল না হলে তো মানুষের প্রায়শ্চিত্ত করতে হয় না। আমরা ভুল করেছি বা আওয়ামী লীগ ভুল করেছে, সরকার ভুল করেছে, তার প্রায়শ্চিত্ত আমাদেরকে করতে হচ্ছে। কিন্তু এরা কি করছে? এরা জেনে শুনে বুঝে একটা দেশকে জঙ্গিদের হাতে তুলে দিল। সেই দেশটাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 30 লক্ষ শহীদের রক্তে অর্জিত, 2 লক্ষ মামুজের ইজ্জতে অর্জিত বাংলাদেশটাকে তোরা পাকিস্তানের হাতে তুলে দিলি, তোরা পাকিস্তান পন্থার দিকে ঠেলে দিলি। এখন তো তোদের লজ্জা হওয়া দরকার, তাও তোদের লজ্জা হচ্ছে না। আজকে আপনি মানবাধিকারের কথা বললেন, তাদের প্রতিবাদ প্রতিরোধের কথা বললেন। আজকে সাদ্দামের 9 বছরের বাচ্চার জন্য শহীদুল আলমের কষ্ট হয় না, 9 মাসের বাচ্চার জন্য, অথচ সে গাজায় মানে কি বলে যে গাজার নিপীড়িতদের জন্য ফিলিস্তিনি রুমাল বেঁধে জাহাজ যাত্রা করতে পারে, অথচ বাংলাদেশের বাগেরহাট তার নজরে যায় না। আজকে শায়ানদের গান লিখতে মন চায় না, আজকে রাস্তায় দাঁড়িয়ে তারা বলতে পারে না যে একটা ছোট্ট শিশু, একটা অবুঝ শিশু, একটা দেব শিশু কেন মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। একটা রাষ্ট্রের দায়িত্ব মানুষের মানবাধিকার, প্রদীপ ভাই আইনের লোক, আইন নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, উনি ভালো বলতে পারবেন যে সাংবিধানিক দায়িত্ব একটা মানুষের জামিন পাওয়া। আপনি আইন করছেন না, অথচ আপনি নির্দেশনা দিয়ে, মানে কি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আপনি পুরো বিচার প্রশাসন, পুলিশ প্রশাসনকে পুরো জিম্মি করে আপনি তার সাংবিধানিক অধিকারটাকে ক্ষুণ্ণ করছেন। তার মানে রাষ্ট্র কি আছে? রাষ্ট্র নেই। এখন যা আছে এই কাঠামোটাকে আপনি বলতে পারেন একটি সন্ত্রাসী কাঠামো, একটি জঙ্গি কাঠামো। সেটাকে সংবিধান তারা মনে মনে ভাবছে, ক্ষমতার জন্য তারা সংবিধান আঁকড়ে বসে আছে, সংবিধানকে তারা মূল্য দিচ্ছে, কিন্তু কাজের জন্য এই যে আওয়ামী লীগ নিধন বলেন, এই নির্যাতন বলেন, মানবাধিকার লঙ্ঘন বলেন, তার জন্য ওরা সংবিধানের কোনো অধ্যায়কে ওরা মানছে না। এবং আজকে যারা এই রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন অঙ্গনে দেখবেন যে আইন বিচারের জন্য একজন লাঠিয়াল নিয়োগ করা হয়েছে, সংস্কৃতি প্রেমীদের জন্য, সংস্কৃতি অঙ্গনের জন্য একজন লাঠিয়াল, এভাবে প্রত্যেকটি সেক্টরের জন্য। যেমন এই কিছু উপদেষ্টা তৈরি করা আছে, যেমন এই যে একজন বলেছেন যে পদ্মা সেতুর জন্য নাকি 21 টাকা কেজিতে চালের দাম বেড়ে গেছে। তো প্রত্যেকটা সেক্টরে তারা কিন্তু, আপনি যদি মনে করেন যে না এরা উড়ে এসে জুড়ে বসে গেছে, তা না, এটা মেটিকুলাস ডিজাইন করে এদেরকে বসানো হয়েছে যে কাকে কোথায় বসালে কোন কথা তার মুখ দিয়ে আসবে। এই যে ফারুকি, যেই সংস্কৃতি অঙ্গনে যারা তাকে হেল্প করছে, শায়ান বা এই আজমেরি হক বাদন বা ওই যে আরেকটা মেয়ে, এরকম অনেকেই আছে, তারা কেন করছে? তারা তো ডলার কামিয়েছে জুলাই আন্দোলনের নামে, আর এখন যেটা করছে তারা এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, সেটাও কিন্তু পয়সার জন্য দিচ্ছে। নাহলে দেখেন আপনি, জুলাই গণহত্যার কি বলে ওটাকে, যে তাদের ভাষায় আর কি, জুলাই জাদুঘর করা হলো কোথায়? গণভবনে। গণভবনকে জুলাই জাদুঘর করা, এটা কি সাংবিধানিক মানে কাঠামোর মধ্যে পড়ে? এটা কি বাংলাদেশের সংবিধান সাপোর্ট করে? এটা তো বাংলাদেশের মানে পুরোপুরি সংবিধানের লঙ্ঘন। একটি রাষ্ট্রীয় স্থাপনাকে আপনি অবৈধভাবে দখল করে, নিয়ম না করে, কারণ এই ধরনের স্থাপনা যদি আপনাকে কোনো রকম পরিবর্তনও করতে হয়, তাহলেও কিন্তু আপনাকে পার্লামেন্টে যেতে হবে। এখনো পার্লামেন্ট কোথায়? এই সরকারের বৈধতাটা কোথায়? এরা কোন বৈধতার বলে, কোন শক্তির বলে আজকে এই টাইপের কাজ করছে? সুতরাং আজকে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে শায়ান বা আজকে এই সাংস্কৃতিক অঙ্গনের যারা আজকে এই সরকারের সঙ্গে কাজ করছে, এদেরকে আপনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক মনা বা সাংস্কৃতিক লোক বলার কোনো সুযোগ নেই। আর এরা সবাই জঙ্গি, এরা উপরে উপরে সংস্কৃতির চর্চা করে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিজেদেরকে পরিচয় দেয় শুধুমাত্র এদের রুটি রুচির জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এদের মনে জঙ্গিবাদ, এরা জঙ্গিবাদী মতাদর্শের লোক, এবং সেই আদর্শ বাস্তবায়ন করছে ওরা এখন। যে কারণেই ওরা আজকে আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ শুধু না, আপনি বললেও এদের কোনো কষ্ট হয় না। কারণ এদের কষ্ট হবে যদি টাকার টান পড়ে, যদি সরকার ওদের টাকাটা বন্ধ করে দেয়, ওদের সুযোগ সুবিধাটা বন্ধ করে দেয়, তাহলেই ওদের কষ্টের টান পড়বে। সুতরাং এই যে আপনি মানে বারবার আমি একটা জিনিস বলি যে আপনি হঠাৎ করে কেউ এসে এই সরকারের সাথে সন্ত্রাস জঙ্গিমানায় যোগ দিচ্ছে না।
এটা প্রত্যেকটাই জুলাই আগস্টের আগে দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন হচ্ছে। এই যে আজকে একটু আগে আমি এটা খবর দেখছিলাম আপনার শোতে বসার আগে, যে নির্বাচন কমিশনের সচিব বলেছেন ভোট গুনতে অনেক সময় লাগতে পারে। কেন? ভোট গুনতে বাংলাদেশে সারা জীবন দেখে এলাম, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে সকাল থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত ভোট হয়, রাত 8টা ফলাফল দেখলাম। এবার কেন? কারণ ভোট গুনতে যে লেট হবে, দেরি হবে অনেক, এটা আমরাও জানি, কারণ ভোটই তো গোনা হবে না এদেশে, তো ভোট হবে কিন্তু ভোট তো গোনা হবে না। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই, কোনো ঘটনায় কারো সম্পৃক্ততা এই সরকারের সঙ্গে বিচ্ছিন্ন ঘটনা, সাংস্কৃতিক অঙ্গন বলেন, ক্রিয়া অঙ্গন বলেন, বাণিজ্যিক অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, যে কোনো অঙ্গনে যারাই আজকে এই সরকারের সঙ্গে কাজ করছে তারা প্রত্যেকেই মেটিকুলাস ডিজাইনের পার্ট, এবং প্রত্যেকেই জেনে বুঝে শুনে এই পথে নেমেছে বাংলাদেশটাকে ধ্বংস করার বিষয়।